যেটা আমি শিখেছি আমার ভাইয়ের কাছ থেকে সেটা আমি করে নিই। সবাইকে আমাদের একটা মঙ্গল অরার মধ্যে ঢুকিয়ে রাখি যাতে কারোর কোনো অসুবিধা না হয় এইসব গল্প টল্পগুলো শোনার সময়। হ্যাঁ, একটা ছোট্ট প্রার্থনা করে নিই। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে অরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবে তোমরা সবাই। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দরী সুন্দরী অনেক হয়েছে, এবার আমি গল্পতে কি যাই? গল্পতে যাব তো? আচ্ছা, আমার কাছে কিন্তু খুব বেশি গল্প আমি জোগাড় করতে পারিনি। আমাকে তো গীতা তুই প্লিজ থাম, প্লিজ থাম তুই, এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই। এখন গল্পটা তো শোন, গল্পগুলো তো শোন। তো আমার কাছে কিন্তু খুব লিমিটেড গল্প আছে, কারণ আমি খুব একটা গল্প জোগাড় করতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, আগে এমন একটা গল্প বা ঘটনা দিয়ে শুরু করছি। সেই ঘটনাটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। খুব অদ্ভুত এই জন্য লেগেছিল যে মানুষের বয়স হলে পরে কি কি অসুবিধা মানুষের ফেস করতে পারে, এটা কিন্তু আমাদের যতক্ষণ আমাদের ওই স্টেজটাতে আসে ততক্ষণ আমরা বুঝতে পারি না সত্যি সত্যি। আচ্ছা, আমি একটা ইয়ের কথা বলছি, এটা বাইরের দেশের গল্প। বাইরের দেশে তো তোমরা সবাই জানো যে বয়স হলে পরে, বাবা রে গীতা তুই থাম না রে। আচ্ছা, যেটা হচ্ছে বাইরের দেশে যেটা হয়, যেটা আমাদের দেশে এখন অব্দি ভাগ্যিস হয়নি, সেটা হচ্ছে যে বাইরের দেশে যখনই মানুষের বয়স হয়ে যায় না, তাদেরকে একটু কিরকম যেন এক ঘরে করে দেয়। এক ঘরে করে দেয় জোর করে, আমি সেটা বলবো না, কিন্তু হয়ে যায়, ওরা এক ঘরে হয়ে যায়। ঠিক আছে, কারণ কি অন্যান্যরা এত বেশি ব্যস্ত থাকে ওদের নিজেদের জীবন নিয়ে, ওদের কাজ কর্ম, ছেলেমেয়েরা তাদের স্কুল টুল নিয়ে, বা টিনেজ হলে পরে তাদের তো নিজস্ব পার্টি ফার্টি ইত্যাদি থাকে। তার ফলে কি হয়, তারা বয়স্ক মানুষরা একটুখানি এক ঘরে হয়ে যায়। আমি এরকমই একটা কাপেলের কথা বলছি, তাদের অনেক বয়স হয়ে গেছিল। তারা প্রায় ভদ্রলোকের বয়সই 76, 78 এরকম মতো ছিল। ভদ্রমহিলা একটু কম, বেশি ডিফারেন্স ছিল না, যদিও 70-70 বয়স ভদ্রমহিলার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, নাসরিন আয় ভালো করেছিস, আয় বাবা, ভালো আছি ভালো আছি, তুই ভালো থাকিস। আমি পাইনি কোনো মেসেজ বাবা, আমি কোনো মেসেজ পাইনি, আমি ভালো আছি। শোন গল্পটা। তো এবার এই ভদ্রমহিলার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। উনি কিন্তু জন্ম থেকে উনি অন্ধ ছিলেন। কিন্তু সেই অন্ধ অবস্থাতেই ওনাকে বিয়ে করেছিল এই ভদ্রলোক, ওনাকে সেই অবস্থাতেই বিয়ে করেছিল, ভালোবেসে বিয়ে করেছিল, এবং 50 বছরের ওপর তাদের বিবাহিত জীবন ছিল। তাদের ছেলে মেয়েও হয়েছে। ভদ্রমহিলার একটা দোষ ছিল, সেটা আমি অন্ধ হওয়াটাকে দোষ বলবো না, ওটা তো ওনার জন্মগতভাবে ছিল। কিন্তু ওনার একটা দোষ ছিল যে ওসিডি বলে না, সবকিছু নিট অ্যান্ড টাইডি থাকবে, টিপটপ থাকবে, এই জিনিসটার মধ্যে ওনার মধ্যে বড্ড বেশি ছিল। কোথাও কোনো নোংরা, কোথাও কোনো ময়লা, ঘরে এক ফোঁটা ঝুল থাকা চলবে না, এই জিনিসটা ওনার মধ্যে একটু বেশি পরিমাণে ছিল। সারাক্ষণ খালি ঘর কাপড় দিয়ে ঘর মুছছেন, এই মুছছেন, সেই মুছছেন, ফার্নিচার মুছছেন, ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন। কাজের লোক কাজ করে গেলেও এটাও করছে। ওদের তো অবশ্য অত কাজের লোকটা ছিল না, তবুও একজন, যেহেতু ওদের বয়স হয়ে গেছিল, ওনার মেয়ে একজনকে পাঠাতো, সে এসে সপ্তাহে 2 দিন এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে যেত। তো এরকম এই ভদ্রমহিলা, তারই মধ্যে ওই চোখ টোক কিছু সেরকম নেই, স্বাভাবিকভাবে দেখতে পান না, কিন্তু ওনার হাত যতটা যায় ততটা রান্নাঘর পরিষ্কার করছেন, এই করছেন। সঙ্গে সঙ্গে ভদ্রলোকও ওনাকে হেল্প করতেন, কারণ উনি জানতেন যে হ্যাঁ ভীষণ ছুচিবাই, ভীষণ ছুচিবাই। আর যেটা আমাদের দেশে আমরা ছুচিবাই বলবো। আর ভদ্রলোক যেহেতু জানতেন যে ভদ্রমহিলা চোখে দেখতে পাচ্ছেন না, অথচ ওনার এটা হ্যাবিটের মধ্যে আছে পরিষ্কার করা, উনি যতটা সম্ভব উনি পরিষ্কার করে দিতেন। ঘরদোর ওদের খুব টিপটপ পরিষ্কার থাকতো, কোথাও কোনো রকম ধুলো থাকতো না, কিচ্ছু না। এবার এভাবে ওদের দিন কাটছে। একদিন ওরা কি হয়েছে, ভদ্রলোক সামনে কোনো দোকানে গেছেন, ভদ্রমহিলাকে বলেছেন আমি আসছি, তুমি, ওদের কাছে ডাবল চাবি থাকতো স্বাভাবিকভাবে, ডুপ্লিকেট ওনার কাছে ছিল, ভদ্রমহিলার কাছে তা থাকতো। তো বলছে আমি সামনেই যাচ্ছি, সামনে থেকে চলে আসবো, ধরে নাও মিনিট 15 মধ্যে আসা যাওয়ার মধ্যে আমার মিনিট 15 লাগবে। তো ভদ্রমহিলা বলেছেন ঠিক আছে।
আর এরা উনি তো যেহেতু জন্ম থেকে অন্ধ ছিলেন, মোটামুটি উনি সব ঘুরে বেড়াতে পারতেন, নিজস্ব জায়গাগুলো বুঝতে পারতেন, কোথায় কি আছে না আছে সব জানতে পারতেন, বুঝতে পারতেন। ওরা একটা অ্যাপার্টমেন্টে থাকতো, অ্যাপার্টমেন্টের 3 তলাতে থাকতো ওরা। তো ভদ্রলোক কী হয়েছে, আনফর্চুনেটলি ভদ্রলোক দোকান থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হলো ওনার। অ্যাক্সিডেন্টে উনি স্পট ডেড হয়ে গেলেন। স্পট ডেড হয়ে যাওয়াতে মানে ওনার আশেপাশে তো পুলিশ টুলিশ সব এসে, আশেপাশে লোকজন এসে ইয়ে করে দিলো। তো ওনার পকেটে একটা ইয়ে ছিল, ওনার আইডি কার্ড ছিল, তার থেকে ওরা বুঝতে পারলো যে এই বাড়িতে উনি থাকেন। তো সেখানে এখানে 2টো পুলিশ এসে ওনাকে এই ওদের বাড়িতে দরজা ধাক্কাচ্ছে। তো ভদ্রমহিলা ভাবছেন ভেতর থেকে যে দরজা ধাক্কাচ্ছে কেন, ওর কাছে তো চাবি আছে আর আমাকে তো বলে গেছে, সুতরাং আমি তো চিন্তা করবো না দরজা কেন ধাক্কাচ্ছে। কিন্তু যাই হোক দরজা তবুও যখন পুলিশরা কনস্ট্যান্টলি বেল বাজিয়ে যাচ্ছে, তো দরজা খুলেছে। দরজা খুলে ভদ্র মহিলাকে ওরা বললে, তখন মানে ওরা কিন্তু দরজার বাইরে দাঁড়ানো, ভদ্রমহিলা ভেতর থেকে দরজাটা খুলেছে। আর অবভিয়াসলি বোঝা যাচ্ছে উনি চোখে দেখেন না। এই পুলিশগুলো একটু অবাক হলো, তবুও বললো যে দেখুন আপনার আশেপাশে আপনার কোনো মানে আত্মীয় স্বজন আছে? বলে কেন বলুন তো, আমার হাজব্যান্ড একটুখানি ইয়েতে গেছে, দোকানে গেছে। বললেন না আমি একটুখানি ওনাদের সাথে কারোর সাথে কথা বলতে চাই। বলে কেন, আপনি আমাকে বলুন, আমার হাজব্যান্ড আসলে আমি ওনাকে বলে দেবো। তো এরা দেখছে যে কিছু করার নেই, বলতেই হবে কোনো রকমে। ওই আশেপাশে যে ফ্ল্যাটে যারা নেবার টেবার ছিল তাদেরকে 2-1জনকে ডেকেছেন। তো এই পুলিশ দুটো ডেকে বলছে যে দেখুন একটা কথা বলার আছে। আর যতক্ষণে এই পুলিশগুলো দেরি করছে ততক্ষণে কিন্তু ভদ্রমহিলার সন্দেহ হয়েছে যে কিছু একটা তো হয়েছে। বলে আপনি বলুন না, আমি খুব স্ট্রং, আমি বুঝতে পারছি কিছু একটা, আমার হাজব্যান্ডের কিছু একটা হয়েছে, তাই না? তো যাই হোক আলটিমেটলি উনি জানতে পারলেন ওনার হাজব্যান্ড এরকম মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব খারাপ লেগেছে ওদের, ভীষণ খারাপ লেগেছে। ভীষণ খারাপ লাগাতে ওদের মানে উপায় ছিল না। সাথে সাথে আশেপাশে যারা ছিল তারা বললো ওনার মেয়ের নাম্বার ওনার কাছ থেকে চেয়ে নিন, ওনার মেয়েকে তো খবর দিতে হবে। যাই হোক মেয়েকে খবর টবর দেওয়া হলো, তারপর মেয়ে আসলো, মেয়ে এসে কাজকর্ম শেষ। ঠিক আছে, এবার মেয়ে বললো ভদ্রমহিলাকে যে তুমি এখানে থাকবে, তার থেকে তুমি একা একা এখানে থাকতে পারবে না, চলো তোমাকে একটা ফ্যাসিলিটিতে, ওদের তো কী ফ্যাসিলিটি জানে আছে আমি ঠিক বলতে পারবো না, ওরকম একটা ফ্যাসিলিটিতে তোমাকে আমি রেখে আসি। তাহলে আমিও মানে আমারও চিন্তা থাকবে না যে তুমি একা একা। এতদিন বাবা ছিল, আমি অতটা চিন্তা করতাম না, তুমি বাবা তো নেই, তো থাকছে না, তাহলে তুমি ভালো প্রিয়দর্শিনী আয়, ভালো লাগছে আয়, তো তোমাকে ওখানে রেখে আসে কোনো একটা ফ্যাসিলিটিতে। তো ভদ্রমহিলা বলেন না আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমার তোরা চিন্তা করিস না, আমি এখানে খুব ভালো থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ তোর বাবাকে মিস তো করবো, সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু তোরা আমাকে কোথাও নিয়ে যাস না, আমি এখানেই থাকবো। তো অনেক জোর জারা করা সত্ত্বেও তো উনি গেলেন না, উনি ওই বাড়িতেই থেকে গেলেন। তো কি আর করা যাবে, তো মেয়েটা আরও এক্সট্রা কয়েকটা 2-1জনকে আরও বলে টোলে নিয়ে ওনার বাড়িতে সপ্তাহে 2 দিন করে মেয়েটা আসতো, সেরকম না করে সপ্তাহে 3-4 দিন করে একজনকে রেখে গেল যে এসে এসে দেখে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো বলে আর এরকম আমি করবো, তোমাকে দেখার জন্য এরকম লোককে বলে যাচ্ছি, তুমি কিন্তু তার সাথে পুরোভাবে কোঅপারেট করবে, কিছু করবে না, ঝামেলা করবে না তার সাথে, কোনো রকম যেন আমি অশান্তি না শুনি, তোমাকে বলে যাচ্ছি আমি এরকম রেখে যাবো। ঠিক আছে, ভদ্রমহিলা কিন্তু কোনো ছিলেন না, মানে এমন না যে খুব ঝগড়ুটি বা কিছু, ওনার একটাই বাতি পরিষ্কার থাকতে হবে। আর হাজব্যান্ড চলে গেলে পরে তো স্বাভাবিকভাবে সারাটা দিন উনি একা একা থাকছেন, মানে সারাক্ষণ বা হাজব্যান্ডের কথা মনে করছেন, এই করতে করতে মোটামুটি মাস 6-7 কেটে গেছে। মাস 6-7 কেটে যাওয়ার পরে উনার কিছু দরকার পড়েছে, হ্যালো মৌসুমি আয়, তো ওনার একটা কিছু দোকান থেকে আনার প্রয়োজন পড়েছে, সেই জিনিসটা অনলাইন পাওয়া যাচ্ছে না, তো ওনাকে নিজেই যেতে হবে। তো উনি তো এমনি ওনার ওই ব্লাইন্ডসদের যে একটা থাকতো না একটা লাঠি থাকে, ওদের ব্লাইন্ড লোকেদের একটা লাঠি থাকে, সেই লাঠিটা নিয়ে উনি হ্যাঁ মৌসুমি আয়, তো ব্লাইন্ড লোকদের এটা থাকে, সেটা নিয়ে হ্যালো বিশা, তো ওটা নিয়ে উনি যাচ্ছেন, দোকানে গেছেন। দোকানে গিয়ে স্বাভাবিকভাবে উনি যখন ফিরে আসছেন তখন ওকে দেখে ওই রাস্তার যে ট্রাফিক পুলিশ ছিল উনি বললেন যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনাকে ধরে ধরে পার করে দিচ্ছি। তো
উনি ধরে ধরে ওনাকে পার করে দিয়েছেন। পার করে দিয়ে পুলিশটা ওকে ভদ্রমহিলাকে পার করে দিয়ে ভদ্রমহিলা বলছেন, দেখুন থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে হেল্প করলেন। আরেকটা জিনিস আছে, আমাকে একটুখানি এই ব্যাগটা একটু ওপরে আমাকে একটু তুলে দিতে পারবেন, আমার খুব অসুবিধা হচ্ছে, আজকে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তখন পুলিশ বললো, হ্যাঁ ঠিক আছে চলুন, আপনি কোথায় থাকেন? বলে এই তো সামনের অ্যাপার্টমেন্টে থাকি, 3 তলায় থাকি, এই বলে দিল। এবার পুলিশটা তো ওই বয়স্ক মানুষটাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, বয়স্ক মানুষটাকে নিয়ে ওপরে গেল, গিয়ে ভদ্রমহিলা খুললেন, দরজা খুললেন, হাতে চাবি ছিল, দরজা খুললেন, দরজাটা খুলে দিয়ে পুলিশটাকে বলছে আপনি এখানে রাখুন, ঘরের ভেতরে কোনো একটা জায়গা দেখিয়ে বলছেন আপনি এখানে রাখুন। পুলিশটা ওখানে রাখার সময় দেখলো যে ওর ভদ্রমহিলার হাত যেটুকু যায় তার ওপর থেকে পুরো মাকড়সা জাল ঠিক করছে। এবং মাকড়সা যে কোনো মাকড়সা না, ট্যারেন্টুলা মাকড়সা ভর্তি। শুভ এসছিস? হ্যাঁ। তো মাকড়সা জালে ঠিক করছে। ভদ্রলোক যে পুলিশটা গেছিল সঙ্গে, সে বললো আপনি এখানে একা থাকেন? বলে হ্যাঁ, আমার হাজব্যান্ড, এই বললো সবাইকে আমার হাজব্যান্ড মারা গেছেন, এখানে একা থাকি, দেখুন তো আমার ঘর দেখেছেন, আমার ঘর দর কি সুন্দর পরিষ্কার টিপটপ। ভদ্রলোকটা কি বলবেন বুঝতে পারছেন না। ফ্যানের আওয়াজ হচ্ছে, ফ্যানটা বন্ধ, এসি তো নেই এখানে, আমার মেয়ের বাড়িতে এসি নেই রে। তোমাদের শুনতে অসুবিধা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু দাঁড়াও। এখানে তো এটাও যাবে না ছাতা। এই শোন, এই চিকু, फैजा, इसको उठा दो जरा। ये जरा उठा दो, फैन की आवाज आ रही है। इसको नीचे लगा के এটা नीचे, এটা তো উঠাতে হবে। फैन की आवाज़ आ रही है, इसीलिए थोड़ा उसको उठाना पड़ेगा। चालू है? हाँ, कोई बात नहीं। এখন কি শোনা যাচ্ছে পরিষ্কার? এখন কি পরিষ্কার শোনা যাচ্ছে? সবার যদি একটুখানি বলে দাও তো সুবিধা হয়। হ্যালো, শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হয়ে গেছে, ঠিক, ওকে। আচ্ছা, তো ওই পুলিশটা জিজ্ঞাসা করছে যে আপনি একা থাকেন এখানে, আর কেউ আপনার সঙ্গে থাকে না? বলে না, আমি এরকম একা থাকি, আমি পারি থাকতে, আমার কোনো অসুবিধা হয়নি, দেখুন না আমার ঘরদোর কী সুন্দর চকচকে। আর পুলিশটা না মুখ ফুটে বলতে পারছে না যে এই এত মাকড়সার জালে ভর্তি, এবং ট্যারেন্টুলা যে কোনো না, পুরো ট্যারেন্টুলাতে একদম ভর্তি। তো ভদ্রলোক, এই যে পুলিশ অফিসারটা না, উনি বললেন যে হে ভগবান, আমি কি করে বলবো ইনাকে যে ইনার বাড়িতে, উনি তো বলছেন যে পরিষ্কার আছে, কিন্তু উনি তো আসল জায়গাটাই তো দেখতে পাচ্ছেন না, বিকজ শি ইজ ব্লাইন্ড, শি ক্যান সি। তখন ভদ্রলোক বললেন, এই পুলিশটা বললেন যে এক কাজ করুন, আপনি ঠিক আছে, আপনি এখন সেফ আছেন তো, আমি এবার যেতে পারি? তো ভদ্রমহিলা খুব ইজিলি বললেন, হ্যাঁ আপনি আসুন, থ্যাংক ইউ সো মাচ, আমাকে ঘর অবধি পৌঁছে দিয়েছিস, থ্যাংক ইউ ঈশানী, আমাকে ঘর অবধি পৌঁছে দিয়েছেন আপনি, আমি এবার বাকিটা নিজে পারবো, আপনি আসুন, থ্যাংক ইউ সো মাচ। এইবার পুলিশটা ওখান থেকে বেরিয়ে, উনি যখন ওনার ডিউটি শেষ হয়েছে, ট্রাফিকের ওখানে যে ডিউটি ওনাদের থাকে, সেই সময়টা শেষ হয়েছে, তখন উনি হেডকোয়ার্টার্সে গেছেন। হেডকোয়ার্টার্সে গিয়ে বলেছেন যে দেখুন, এই জিনিস আমি দেখে আসলাম, যথেষ্ট মানে পয়জনাস একটা সারাউন্ডিংসের মধ্যে ওই ব্লাইন্ড ভদ্রমহিলা থাকেন, যখন তখন ওনার হাত এদিক ওদিক লেগে গিয়ে যদি যে কোনো মাকড়সা একটু নিচে আসে, তাহলে তো ওনার হাত লেগে যাবে, তখন তো একটা খুব বাজে সিচুয়েশন হবে, কি করা যায় আপনারা একটুখানি সাজেশন দিন। তখন ওরা সবাই মিলে বসে মিটিং করে ভদ্রমহিলাকে কী করেছে, ওখান থেকে বললেন যে আপনি কিছুদিনের জন্য একটুখানি, ওনাকে তাও বলেনি যে ওরকম মানে মাকড়সার জালে ভর্তি,
শুধু ওরা বলেছে যে আপনি এক কাজ করুন, আমাদের এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একটু কাজ হবে, হ্যাঁ, তো আপনি একটুখানি কদিন একটু আপনার মেয়ের কাছে গিয়ে একটু থাকুন, তাহলে সুবিধা হবে, বাড়িগুলো খালি পেলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো ভদ্রমহিলা কিছু সাসপেক্ট করেননি, হতেই পারে এরকম। তখন উনি ওখান থেকে বেরিয়ে উনি মেয়ের কাছে গিয়ে থাকলেন দিন 10। সেই দিন 10 মধ্যে সে পেস্ট কন্ট্রোল থেকে লোক এসে সমস্ত বাড়ি পরিষ্কার করে প্রত্যেকটা ঘরে দেখা গেল যে যেইটুকু ওনার হাত যাচ্ছে ঠিক তার ওপর অবধি একদম ঠিক করছে মাকড়সার জাল। বেচারা উনি এতদিন ওনার হাজব্যান্ড যতদিন ছিলেন ততদিন কিছু হতো না, কারণ উনি তো দেখতে পারতেন, এই ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন না, ওনার হাত যেটুকু যাচ্ছে সেটুকুতে ওনার কোথাও কিছু নেই, পরিষ্কার। এই সমস্ত পরিষ্কার করে টোরে নিয়ে তারপরে ওনাকে খবর দেওয়া হলো, উনি বাড়িতে ঢুকলেন। কিন্তু আমার সেখানে এই গল্পটা আমি তোমাদের কেন শোনানোর একটাই কারণ, সেটা হচ্ছে বয়স হলে মানুষের কত খানিকটা মানে অসহায় হয়ে যায়, আর বিশেষ করে যদি সাথে এরকম কোনো একটা ড্রব্যাক থাকে মানুষের শরীরে। এক হচ্ছে যে ভদ্রমহিলার বয়স তো হয়েছিল, উনি না মানে বয়স হলে যে নিজের জায়গা ছাড়তে ইচ্ছা করে না, সেটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। আমার মেয়ের এখানে আসতে আমার কিন্তু এবারে এখন থেকে একটু অসুবিধা হয়। আমার মনে হয় আমি আমার নিজের বাড়িতে আছি, আমি ভালো আছি, যেভাবেই থাকি না কেন, যেমন বাড়িই হোক না কেন, নিজের বাড়িতে মনে হয় ভালো আছি। কিন্তু কোথাও গেলে পরে, মানে মেয়ের বাড়ি কেন, কোথাও গেলে পরে আমার ঠিক সেই স্যাটিসফ্যাকশনটা হয় না। সুতরাং সেই ভদ্রমহিলার সাইকোলজিটাও আমি বুঝতে পারছিলাম যে উনি কেন ওনার বাড়ি ছেড়ে ওনার মেয়ের বাড়িতে বা যে অন্য কোনো জায়গায় উনি থাকতে চাননি, কিন্তু এরকম অসহায়ভাবে উনি ওখানে থেকে যাচ্ছিলেন। এবং ভাগ্যে সেই পুলিশ লোকটা এসে এই সমস্ত দেখাশোনা করে ব্যাপারগুলোকে সলভ করে দিয়েছে। এটা ছিল মানে আমি এটা ভৌতিক গল্প কিছু না, এটা জাস্ট একটা ঘটনা যেটা হয়েছে, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি ট্রু ইনসিডেন্ট। এটা হয়েছিল মিশিগানে, সেইটা আমি তোমাদের শোনালাম, আমি এক জায়গায় শুনেছি, সেই জন্য তোমাদেরকে আমি শোনালাম। নেক্সট একটাতে যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, নেক্সটটা হচ্ছে দুই বন্ধু ছোটোবেলায়, দুটো মেয়ে, একটার নাম হচ্ছে রাধিকা, আরেকজনের নাম হচ্ছে মনিকা আর রাধিকা, এরা দুই বন্ধু। খুব ছোটোবেলা থেকে ওরা একসাথে, মানে স্কুল নার্সারি থেকে ওরা একসাথে যাওয়া আসা, ওদের বন্ধুত্ব। নার্সারি ওরা একই স্কুলে গেছে, একই সাথে গেছে, যত ওরা বড় হয়েছে প্রত্যেকটা ক্লাসও ওরা একই সাথে করেছে। দুজনেই মিডিওকার স্টুডেন্ট ছিল, কেউ একটা এক্সেলেন্ট স্টুডেন্ট কিছু ছিল তা না, দুজনের খুব বন্ধুত্ব, ভীষণ বন্ধুত্ব। এবার হ্যাঁ, সত্যি আত্মসন্তুষ্টি ওই ভদ্রমহিলা ছিল, সত্যি নাসরিন, খুবই অসুবিধা রে, আমি বুঝতে পারি। আচ্ছা, তো আমি পরের গল্পটাতে যেটা বলছিলাম, গল্প না যথারীতি, এটাও একটা ইনসিডেন্ট, এটাও সত্যিকারের ইনসিডেন্ট। এটা হয়েছিল তোমার ইয়েতে, মুর্শিদাবাদে, তনুর বাড়ি, তনু আর প্রিয়দর্শিনীর বাড়ির কাছাকাছি। তো ছোটোবেলা, এটা অনেকদিন আগেকার গল্প বলছি অবশ্য। তারা ওই দু বন্ধু ছোটোর থেকে একসাথে ভীষণ ভালো বন্ডিং, ভীষণ। আর এই মনিকা বলে মেয়েটা, সে একমাত্র সন্তান, আর রাধিকা, সে আরও তার ভাই বোন আছে তার। এবার এখন যখন বিয়ের সময় এসছে, বিয়ের বয়স হয়েছে দুজনেরই, তখন রাধিকা বিয়ে করেছে, কিন্তু মনিকা বিয়ে করেনি। মনিকা বলেছে না, আমি বিয়ে করব না। এই জন্য বিয়ে করবো না কারণ ওর মা বাবা কেউ ছিল না, ও থাকতো ওর দাদা বৌদির কাছে, এবং ওর দাদা বৌদি ওকে খুব একটা মানে করতো না, ওর দিকে অতটা মন দিত না, অতটা মন টন কিছু দিত না, যার জন্য ও খুব নেগলেক্টেড ফিল করতো নিজেকে। প্লাস ও এটাও জানতো যে ওকে ওরা কোনো রকমের যে কোনো ছেলের গলায় ঝুলিয়ে দিতে পারে, সেটা ও চায়নি। ও নিজে চাকরি করতো, ও নিজের মতো করেই থাকতো। তো এই বন্ধু যখন বিয়ে হলো, তখন এই রাধিকা ওকে বললো, হ্যাঁ রে, আমার তো বিয়ে হচ্ছে, তুই বিয়ে করবি না? বলে, না রে, তুই বিয়ে করছিস, কর না, অসুবিধা নেই, আমার কোনো মন খারাপ তা বলে কিছু হচ্ছে না, তুই বিয়ে কর, আমি তোর বিয়েতে যাব, আমি তোকে সাজাবো, আর কাউকে দেবো না সাজাতে। এই করে বিয়েটা হলো। রাধিকা মনিকা দুজনে খুব খুশি। রাধিকা তো খুশি ওর বিয়ে হয়েছে বলে, আর মনিকাও ওর জন্য খুব খুশি। তো এইভাবে দিন কাটতে এক সময় রাধিকার একটা মেয়ে হলো, ছোট্ট মেয়ে একটা। সেই মেয়েটাকে মনিকা প্রচণ্ড ভালোবাসতো। যখনই ও বাপের বাড়িতে রাধিকা আসতো, বাপের বাড়ির কাছেই ছিল তো মনিকার বাড়ি, তো রাধিকা যখনই বাড়ি আসতো, মানে বাপের বাড়িতে, ও মনিকার কাছে নিয়ে যেত মেয়েটাকে,
এবং মেয়েটাকে ও মনিকা প্রচণ্ড ভালোবাসতো। আর মনিকার এই বাচ্চার মেয়েটার কী নাম ছিল আমার মনে নেই। বাচ্চা মেয়েটা আস্তে আস্তে যখন একটু কথা বলতে শিখলো, মোটামুটি 1.5-2 বছরের কাছাকাছি ভাঙা ভাঙা শব্দ ইউজ করতো। ও মানি বলে ডাকতো, মনিকাকে মানি বলে ডাকতো। মানিকে ও খুব ভালোবাসে, মানির কাছেই থাকবে, মামা আমি বাড়ি যাব না এই টাইপের আর কি, সবসময় মানির কাছেই থাকবো। আর ও বেশিরভাগ সময় ওখানে রেখে আসতো, পাশাপাশি কাছাকাছি বাড়ি ছিল, পাশাপাশি না হোক একদম কাছাকাছি। যখনই ও রাধিকা বাপের বাড়িতে আসতো এরকম করে ওদের দিন কাটতো। ঠিক আছে, ভালো কথা। এবার একবার কি হলো, যখন রাধিকা এসছে তখন দেখে মনিকা ভীষণ রোগা হয়ে গেছে। তখন মনিকা ইতিমধ্যে কিন্তু মানে ওর দাদার বাড়িতে থাকলে ওর নিজের ইউনিটটা টোটালি সেপারেট করে নিয়েছে, আলাদা ঘর, একটা ঘর আর একটা কিচেন, এই দুটো জায়গার মধ্যে নিজেকে গুছিয়ে নিয়েছে, নিজে একা একাই থাকে, কিন্তু দাদার বাড়ির সঙ্গে কাছাকাছি মানে লাগোয়া। তো এবার ও বলছে যে তোকে এত রোগা হয়ে গেছিস কেন? রাধিকা ওকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ রে, তোকে কিছুদিন আগেও মানে 2-1 মাস আগেও এসে আমি এসেছিলাম, যখন দেখেছিলাম তোকে তো এত রোগা লাগেনি দেখতে, তোর কী হয়েছে, কিছু হয়েছে তোর? বলে না আমার তো কিছু হয়নি, আমি তো ভালো আছি, কিন্তু না রাধিকার কিরও একটা অসুবিধা লাগছে ওকে দেখে, মনিকাকে দেখে, ও ঠিক লাগছে না। ও বলে এক কাজ কর, তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। বলে তোর ডাক্তার লাগবে না, আমার কিছু হয়নি, আমি ডাক্তারের কাছে যাবো কেন? বলে না তুই আমি বলছি তোকে, তুই যদি আমাকে সত্যি সত্যি বন্ধু মনে করিস তাহলে আমার কথাতে তুই যাবি ডাক্তারের কাছে, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে একদিন মনিকাকে নিয়ে রাধিকা ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে বলে দিন 7 পরে খবর নেবেন, রিপোর্টগুলো আসবে। তো ইতিমধ্যে রাধিকা শ্বশুরবাড়ি গিয়ে আবার 7 দিনের মধ্যে ফিরে এলো, কাছাকাছি বিয়ে হয়েছিল। তো চলে আসলো, চলে এসে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, ওই দিন 7 পরে যখন গেল তখন ডাক্তার বলল যে খুব বাজে খবর দিল, বলল যে স্টামাকে ক্যান্সার হয়েছে এবং দিস ইজ দ্য 4th স্টেজ অফ ক্যান্সার। তখন ওই রাধিকা বুঝতে পারলো যে এই যে ও বলছে যে আমি ভালো আছি, ভালো মানে আমার কিছু হয়নি, কিন্তু ও রোগা হয়ে যাচ্ছে। কেন রোগা হয়ে যাচ্ছে এবার বুঝতে পারলো খুব ভালো করে। এটা শুনে তো স্বাভাবিকভাবে রাধিকা প্রচণ্ড মানে ভেঙে পড়লো, কান্না শুরু করে দিল। তো মনিকা বলছে তুই কাঁদছিস কেন? ঠিক আছে, এরকম তো যে কোনো মানুষের হতে পারে, আজকে আমার জায়গায় তোরও তো হতে পারতো। তখন কি মানুষের তো এইসবের হাতে কোনো হাত নেই, এটা তো যার তার হতে পারতো। এখন আমি আমার ট্রিটমেন্ট যা করার আমি করে এখন তো এটা তো আজকালকার দিনে তো কোনো ব্যাপার না, আমি ঠিক ভালো হয়ে যাবো, তুই চিন্তা করিস না। কিন্তু ও খুব ভালো করে জানতো, কারণ ও শুনে ফেলেছিল রাধিকাকে ডাক্তার বলছে ওর কিন্তু 1 মাস আছে। এতটাই বাড়াবাড়ি স্টেজে পৌঁছে গেছে, এটা অপারেশনও করা যাবে না, অপারেশন করলে মানে 1 মাসের জায়গায় হয়তো 2 সপ্তাহ বাঁচবে, সুতরাং এটা করা যাবে না। তখন বলে যে আমি জানি আমার কি এটাতে কোনো অসুবিধা, এই জন্য আমি খেতে পাচ্ছিলাম না আসলে, বুঝতে পারছিস? তুই বলছিলি না আমি রোগা হয়ে যাচ্ছি, ওই আসলে খাবার একটু প্রবলেম হচ্ছিলো, সেটা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ঠিক মানিয়ে নেবো, চলে যাবে। তখন রাধিকা বলছে যে তো কান্না থামাতেই পারছে না কিছুতেই। ও তখন বলছে যে না আমার একদম ভালো লাগছে না, আমি এক কাজ করব, আমি বাড়ি যাব, এর তো মামকে তো বাড়ি যেতেই হবে, বাড়ি গিয়ে আমি কিছুদিনের মধ্যে আবার আসবো, এসে তোর সাথেই থাকবো, আমি বাড়িতে বলে আসবো আমি তোর সাথেই থাকবো, আমি তোর কাছেই থাকবো। তুই কতদিন আমার কাছে থাকবি? ও তো জানে মনে মনে যে রাধিকা কি ঠিক করছে, যে 1 মাস বলছে মনে মনে। তো বলছে আমি যতদিনই হোক না কেন আমি থাকি না, তো কিছুদিন না হয়তো থাকি, তারপরে চলে যাবো বাড়ি, আবার আসবো, এরকম করে আসা যাওয়া করবো, এবার একটুখানি বেশি সময় থাকবো তোর সাথে। তখন মনিকা বলল ঠিক আছে তাই কর, তোর যেটা সুবিধা, তোর যেন বাড়িতে অশান্তি না হয় আমার জন্য। বললো না ওসব কিছু হবে না, রাধিকার বড়ও খুব ভালো ছিল, উনিও মানে কিছু এসব নিয়ে ঝামেলা করেননি। তো এইভাবে আস্তে আস্তে সপ্তাহ 2 গেল। সপ্তাহ 2 জন্য রাধিকা আসতো, এসে মনিকার সঙ্গে যতটা সময় সম্ভব কাটাতো, বাচ্চাটাকে নিয়ে আসতো। বাচ্চাটাকে যেহেতু মনিকা ভীষণ ভালোবাসতো, বাচ্চাটাও কি মানি ভীষণ মানিকে ভালোবাসছে। এসব ঠিক আছে চললো। এবার একদিন এইসব বাচ্চাটাকে মনিকার বাড়িতে খাটের ওপরে বাচ্চাটা একটা লিগোজ থাকে না, বাচ্চারা খেলে এসব কি এরকম করে কি একটা ব্লকস দিয়ে খেলে, সেই লিগো ব্লকস দিয়ে খেলছে বাচ্চাটা, এটাও ভীষণ প্রিয় খেলনা ছিল। সে বাচ্চাটা ওগুলো নিয়ে খেলছে,
মনিকার খাটের ওপর বসে খেলছে, পাশেই বসা তোমার পাশে বসে খেলছে, আর মনিকার খাটের বাইরে একটা চেয়ার নিয়ে বসে আছে ওর বা মানে রাধিকা। তা এবার এমনি দুই বন্ধুতে কথা বলছে, কথা বলতে বলতে এখন বাচ্চাটা তো নিজের মনে খেলে যাচ্ছে। বাচ্চাটা যে মাদের কথা শুনছে কান পেতে তাও নয়, কারণ অতটা বড়ও নয় যে খুব ইনকুইজিটিভলি শুনবে টুনবে ওসব কিছু না, ও কিন্তু নিজের মতো খেলে যাচ্ছে। এবার বাচ্চাটা এই দুই বন্ধুতে মিলে গল্প করছে। মনিকা বলছে, শোন তুই কেন চিন্তা করছিস, কেন এত ঘাবড়ে যাচ্ছিস, আমি তোকে একটা কথা আমরা ঠিক করে নিই, চল তুই আর আমি ঠিক করে নেব, আমরা যেই আগে মরে যাই সে কিন্তু এসে অপরজনকে বলে যাব যে আমরা ভালো আছি। ধরে নে আমি আগে মরে গেলাম, তাহলে আমি এসে তোকে বলে যাব যে আমি ভালো আছি, আর তুই যদি মরে যাস আগে তাহলে তুই এসে আমাকে বলে যাবি যে আমি মনিকা আমি ভালো আছি। হঠাৎ বাচ্চাটা পাশ থেকে বলে হলো, মানি ঠিক ঠিক ঠিক, মানি ঠিক ঠিক ঠিক, শুধু এইটুকু। ওরা না একটু ঘাবড়ে গেল যে বাচ্চাটা এসব বাজে কথাগুলো শুনলো, অতটা ওকে মানে চেষ্টা করলো ওটাকে অ্যাভয়েড করবে, মানে ইম্পর্টেন্স না দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে আরও ফার্দার এই পার্টিকুলার টপিকটা এড়িয়ে চলে অন্য কথা টথা বলে সেদিনের মতো রাধিকা বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে ও মনে মনে ভাবছে যে কী বললো মনিকা, কী বললো আর বাচ্চাটাও শুনলো, এটা কি হলো বলে ও ফোন করেছে মনিকাকে, বলে মনিকা দেখ এই ও তো শুনে ফেলেছে, তুই কিছু মনে করিস না, ও কি ঠিক 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 মানি ঠিক 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 কী সব বললো, তো কী মিন করেছে কী বুঝেছে তো আমরা জানি না, আমাদেরই ভুল হয়েছে ওকে সামনে রেখে এসব বলা, কারণ বাচ্চারা যে কখন কী শুনে ফেলে কী দেখে আমরা তো জানি না বুঝি না, আমাদেরই ভুল হয়েছে, এটা নিয়ে অত তুইও মন খারাপ করিস না, আমিও মন খারাপ করছি না, ঠিক আছে। তখন ওদিকে মনিকা বলছে, না না আমি ওসব কিছু নিয়ে ভাবছি না, তবে একটা কথা মনে রাখিস আমি যেটা বললাম সেটা কিন্তু করবই, আমরা তুইও করবি আমিও করব, যে আগে যাই সে কিন্তু পরে এসে জানিয়ে যাব যে আমরা ভালো আছি। তখন রাধিকা বলল, ঠিক আছে সেটা না হয় হবে, সেটা না হয় দেখা যাবে, সেটা করব, কিন্তু আমার না মনটা খুব খারাপ লাগছে যে আজকে একটা কি বাজে ব্যাপার হলো আজকে মেয়েটার সামনে। তো ওরা ঠিক আছে আপাতত এটা নিয়ে আর কথা বলতে হবে না। এভাবে চললো ওদের, বেশ কিছুদিন চললো, আরও মানে মাসখানেক, বলতে ঠিক 31 তারিখে জিনিসটা হবে সেরকম তো কিছু না, মাসখানেক বলে ডাক্তাররা, তো সেই মোটামুটি 1 মাসের ওপর হয়ে গেছে, মানে মাস 1.5 কাছাকাছি। একদিন ওই মনিকা বাড়িতে রাধিকা দেখা করে ও বললো, শোন আজকে না আমাকে বাড়ি যেতেই হবে, বাড়িতে একটা দরকারি কাজ আছে, আমি ঠিক 2 দিন পরে আবার চলে আসবো। হ্যাঁ, তো মনিকা ইন দ্য মিন টাইম কিন্তু মনিকা করছে, ট্রিটমেন্টগুলো নিচ্ছে, ট্রিটমেন্ট করছে, ওষুধ খাচ্ছে, যা করছে, কিন্তু ও করছে না, ওই রেডিয়েশন নিচ্ছে না বা কোনো কেমো করছে না, এমনি ওরাল যে ওষুধগুলো থাকে সেইগুলো খাচ্ছে, কিন্তু অন্যগুলো বলে আমি করব না। এখন ওকে কি জোর করা তো কেউ নেই, এখন রাধিকা তো সব ব্যাপারে জোর করতে পারে না, যেটুকু পেরেছে ওকে অন্তত ডাক্তারের কাছে নিয়ে যেতে পেরেছে, এর বেশি তো আর কত ও আর কী বলবে, তো সেসব কিছু না বলে এভাবে ওর ট্রিটমেন্টটা যেমন চলছে, রাধিকা বাড়ি চলে এসছে শ্বশুরবাড়িতে, তারপর ঠিক 2 দিন পরে ও যাবে, এরকম একটা কথাবার্তা। তা যেদিন ও চলে এসছে তার পরের দিন দুপুরবেলা রাধিকার যে বেডরুমটা ছিল, রাধিকার বেডরুমের পাশেই একটা ছোট্ট ব্যালকনি মতো ছিল, যেটা শুধু ওর বেডরুমের সাথেই কানেক্টেড ছিল। ও শীতকাল ছিল, ও কী করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান তো আগেই হয়ে গেছিলো, ও কী করেছে খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে বসে ওরকম চুলটাকে খুলে এরকম রোদে পিঠ দিয়ে বসে আছে, বসে বসে চিন্তা করছে, নানা রকম চিন্তা আসছে মাথায়, চিন্তা করছে, আর ওর বাচ্চাটা ওই রোদের মধ্যে ওই লিগো টয়েসগুলো নিয়ে খেলছে, খেলনাগুলো নিয়ে ও বসে বসে খেলছে বাচ্চাটা। হঠাৎ ওর ঘরের মধ্যেই, মানে রাধিকার ঘরের মধ্যেই যে তাক ছিল, তাকের উপরে আরও কয়েকটা লিগো টয়েসের খেলনার তোমার বক্সগুলো ছিল, হঠাৎ একটা বক্স ওপর থেকে পড়ে গেল, ঠিক করে রাখা নেই, পড়ে গেছে, হতেই পারে। ও দেখলো যে বাচ্চাটা উঠে গিয়ে ওই শেলফের কাছে যেখানে ওই প্যাকেটটা রাখা ছিল সেখানে গিয়ে নিজে নিজে কী সব বলছে। তখন রাধিকা জিজ্ঞেস করলো, এই তুই কার সাথে কথা বলছিস রে, কী বলছিস, তুই কথা বলছিস? হ্যাঁ, কার সাথে কথা বলছিস? মানি 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 মানির সাথে কথা বলছিস মানে কী উল্টোপাল্টা কথা। মানি ফেলে দিল, মানে ও যেভাবে বোঝালো তার মানে হচ্ছে মানি ওটাকে ফেলে দিয়েছে, আমি মানিকে বকে দিয়েছি, এটা ও বলে বোঝালো আর কি, মানে যেভাবে ওভাবে বললো সেভাবে ওর মা বুঝতে পারলো। মা বলছে
যে বাচ্চাটা বলছে যে মানি এসে ওইটা ওপর থেকে নিচে ফেলে দিল, আমি মানিকে বকে দিলাম, এটাই বাচ্চাটা মাকে বোঝালো। ওর মা না হতবাক হয়ে বসে আছে যে কী বলছে, মানি এসছে, মানি ফেলে দিয়েছে। তার কয়েক মিনিটের মধ্যেই বাচ্চারা উঠে দৌড়ে ব্যালকনির যেখানে রেলিংটা ছিল সেই রেলিংয়ের কাছে গিয়ে টাটা মানি, টাটা মানি, টাটা। কী ব্যাপার, ও ঘুরে দেখছে কোথাও তো কেউ কিছু নেই। তখন আবার মেয়েকে বলছে, কি তোর কি হয়েছে বলতো, মানি মানি করছিস, কি মানি কোথায়, মানি তো এখানে নেই, আমরা তো যাবো দিদার বাড়িতে গিয়ে তো মানির কাছে যাবো। না এই তো মানি চলে যাচ্ছে, টাটা করছে, দেখতে পাচ্ছেন না, মানে যেভাবে ওর ভাষাতে ও যেভাবে বলে, ওই তো মানি চলে যাচ্ছে, মানিকে টাটা করো, মানিকে টাটা করো। আর রাধিকা না তাকিয়ে দেখে কেউ কিচ্ছু নেই, ও না তখন ধপাস করে বসে পড়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও পরিষ্কার বুঝলো, ওর সন্দেহ হলো নিশ্চয়ই মনিকার কিছু একটা হয়েছে। ও ইমিডিয়েটলি ফোন নিয়ে ও সেই মনিকার দাদাকে ফোন করলো। ওর দাদা ফোনটা ধরে হাও হাও করে কাঁদলো, বলে মনিকা কিছুক্ষণ আগেই মারা গেছে। ও তখন ভাবলো, ওর গায়ে কাঁটা দিল, যে ওই যে বলেছিল মনিকা যে আমরা যেই আগে যাব সে কিন্তু আরেকজনকে জানিয়ে যাব যে আমরা ভালো আছি। মনিকা হয়তো এই মেয়েটার মাধ্যমে ওকে জানিয়ে গেল যে ও চলে যাচ্ছে এবং ও ভালো আছে। এইটা ছিল একটা ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা, আমি একজনের কাছে শুনেছি। আমার মানে বাচ্চারা খুব বেশি এই প্যারানর্মাল জিনিসপত্রের সঙ্গে খুব যুক্ত হয়ে যায়, এটাও আমি আগেও শুনেছিলাম। এটা এই গল্পটাতে বা এই ঘটনাটাতেও আমি একই জিনিস শুনলাম, যে বাচ্চাটার ভেতর দিয়ে কিন্তু মনিকা বুঝিয়ে গেল যে, এবং তার প্রতিশ্রুতি রক্ষা করে গেল যে আমি কিন্তু জানিয়ে গেলাম তোকে যে আমি চলে যাচ্ছি এবং আমি ভালো আছি। এইটা ছিল গল্পটা, এটা ছিল ঘটনাটা, এটা আমাকে খুব টাচ করেছে, ভীষণ খারাপ লেগেছে আমার। আর বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে ও কিন্তু কথা রেখে গেল। এটা হচ্ছে কি দাঁড়া, কী লিখেছিস, স্পর্শ কাতর বাচ্চা। হ্যাঁ রে, এরকম আমি ছোটোবেলায় মায়ের মৃত্যুর বাবার সাথে খেলা করতাম। ও বাবা, কি বলছিস রে প্রিয়। যাকগে, এই হচ্ছে ব্যাপার। এই চুক্তিটা আমি আর আমার ভাইও করেছিলাম। কেন এসব চুক্তি করিস রে, কেন করিস এসব চুক্তি? এগুলো না মন খারাপ করে দেয়, আর কিছুই না। এগুলো হয়তো তো মানে এটা ভেতর থেকে আসে, হয়তো ইমোশনাল ব্যাপার, কিন্তু এই চুক্তিগুলো করলে না মানে কিছুক্ষণে যখন কেউ একা থাকবো, আমরা কেউ একা থাকলাম, তখন এই কথাগুলো ভীষণ মনে পড়ে, খুব খুব কষ্ট হয়। তো এই ছিল আমার এই গল্পটা, এই ঘটনাটা শুনে আমার খুব খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে। ইনফ্যাক্ট ভীষণ টাচি রে, সত্যিই খুব টাচি। আচ্ছা দেখি আর কি আছে। আচ্ছা, আরেকটা আমি শোনাচ্ছি সেটা কিন্তু ভূতের না। হ্যাঁ, আমি নানা রকম মিক্স করে আজকে আমি গল্পগুলো ঘটনাগুলো এনে, আমি বারবার গল্প কথাটা চলে আসি, কারণ আমরা গল্পের আকারে কথাগুলো বলি, তো তাই জন্য গল্প কথাটা চলে আসে, কিন্তু গল্প না, এটা ঘটনাই বলবো আমি। তো এই ঘটনাগুলো এনেছি, এটা ওটা যেখান থেকে পেরেছি তুলে নিয়ে চলে এসেছি, কারণ আমার কাছে তো কেউ পাঠায় না গল্প, আমাকে খুঁজে খুঁজে বার করতে হয়। তো সেই জন্য আমি এটা এক জায়গায় শুনেছি, সেই শোনা গল্পই তোমাদের বলছি। এই ঘটনাটা হয়েছে তোমার, এটা হয়েছে তোমার একটা হিল স্টেশনে। একটা হিল স্টেশনটার না নামটা আমি একদম মনে করতে পারছি না। এটা ওই যে ওই কুলু মানালির ওইখানে। বিশা, এতক্ষণ কোথায় ছিলি রে? নাইস ঘটনা, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম যে না, এটা একটা হিল স্টেশনের গল্প, ঠিক আছে? হিল স্টেশনটা, এই গল্পটা যেটা আমি ঘটনাটা যে সময়কার বলছি, সেটা বহুকাল আগে, প্রায় ধরে নাও 50-60 বছর আগেকার ঘটনা। তখন স্টিম ইঞ্জিনসগুলো খুব চলতো, ঠিক আছে? তখনও ওই ইলেকট্রিক ইঞ্জিন সবখানে চলতো না। আর ইয়েতে কী রে জানিয়ে দিয়ে গেছিলো, হ্যাঁ সেটা ঠিকই। আচ্ছা, যেটা বলছিলাম তোমার হিল স্টেশনে কিন্তু সব
ওই মিটার গেজ বলে না, ছোটো, ওখানে তো অন্যরকম গাড়ি, ওই ট্রেনসগুলো সব অন্যরকম, তো আমাদের যেমন ব্রড লাইনের ট্রেন তো চলে না ওখানে, একটা সার্টেন অবধি যায়, সার্টেন স্টেজ অবধি যায়, তারপরে সব ছোটো গেজে চলে ইয়েগুলো, গাড়িগুলো। তো এটা একেই তখন এমনি ছোটো গেজে চলছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম ওখানে স্টিম ইঞ্জিন চলছে, স্টিম ইঞ্জিন চলছে, ইলেকট্রিক ইঞ্জিন তখনও শুরু হয়নি। তো একটা ওখানে একটাই যেই জায়গাটার কথা বলছি, এটা মানালির ওখানে একটা স্টেশনের একটা জায়গার নাম, যে ছোট্ট একটা ছিল, টাউন ছিল, সেই টাউনের পোস্ট মাস্টার যে হবে, অল্প বয়সী একটা ছেলেকে পোস্ট মাস্টারের জবটা দেওয়া হয়েছিল। অল্প বয়সী মানে তখনকার দিনের অল্প বয়সী আমি বলছি, 30 হবে, 30-32 বছর বয়স হবে ছেলেটার। সে যাবে এবং সেখানে একটাই ট্রেন যেত, সেই ট্রেনটা আবার পরের দিন ফিরে আসতো, মানে একটাই ট্রেন, এভরি অল্টারনেট ডে ট্রেন যেত, এভরি অল্টারনেট ডে ট্রেন ফেরত আসতো, আর মোটামুটি দিনের মধ্যে ট্রেনগুলো যাওয়া আসা করতো। রাত্রিবেলা ওখানে কোনো গল্পই ছিল না রাত্রের ব্যাপার। তো এই ছেলেটা ও প্রথম একটা কাজ পেলো, এবং ওই হিল স্টেশনের ওই ছোট্ট টাউনটাতে ওকে পোস্টমাস্টার হিসেবে ওকে পাঠানো হয়েছে। ও তখন ন্যারো গেজ, সেই জন্য ওদের ওখানে কোনো ওরকম বড় গাড়ি টাড়ি চলে না, ছোটো টয় ট্রেনের মতো ট্রেনগুলো চলেছে। তো যেই অবধি বড় গাড়িগুলো যেত, সেইখানে পৌঁছতে ছেলেটা যে ট্রেনে করে গেছিলো, সেই ট্রেনটা পৌঁছতে একটু দেরি হয়েছে মানে বিকেল হয়েছে। বিকেল হওয়াতে ওই যে ছোটো যে টয় ট্রেনটা আছে, সেই টয় ট্রেনটা যেটা জাস্ট ছাড়বে তখন, লাস্ট চলে যাবে, ও লাস্ট মোমেন্টে গিয়ে উঠে ওই টাউনটাতে নেমেছে। অন্ধকার হয়ে গেছে ততক্ষণে, আর এমনিতে তো পাহাড়ে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। ছেলেটা ওখানে ফার্স্ট টাইম যাচ্ছে, একটা ছোট্ট ব্যাগ মতো, ডাফেল ব্যাগ মতো নিয়েছে। সেই ডাফেল ব্যাগের মধ্যে ওর সামান্য কিছু জিনিসপত্র, আর ওখানে কাউকে চেনে না, জানে না, কিছু হোটেল কিছু ঠিক করেনি, জানেই না কিচ্ছু। ও ঠিক করেছিল ওখানে গিয়ে আপাতত কোথাও ওই ছোটোখাটো ইন থাকে না, যেগুলো আমরা হোটেল ওই ছোটো ইয়েতে বলি। হ্যালো সুদীপ্তা, ভালো হয়েছে, আয়। তো ছোটোখাটো ইন মতো থাকে, সেইখানে উঠে ওই লোকাল লোকেদের জিজ্ঞাসা করে ও একটা কিছু ব্যবস্থা করে নেবে, এইটা ওর মনে মনে ইচ্ছা ছিল। কিন্তু পৌঁছতে এত দেরি হয়ে গেল যে ও সব ঘুটঘুটে অন্ধকার, দূরে দূরে ছোটো ছোটো লাইট দেখা যাচ্ছে, ও কী করবে বুঝতে পারছে না, রাস্তাও চেনে না, কিচ্ছু জানে না, রাস্তাঘাটে তো লোকজন নেই। ও তাও কী করলো, রাফেল ব্যাগ হাতে নিয়ে আস্তে 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 হাঁটছে আর ভাবছে যে আমি কোথায় গেলে পাবো, কাউকে পাবো যে আমাকে একটুখানি গাইড করে দেবে করার জন্য, যে এই রাত্রিটা আমি অন্তত কোথায় থাকবো। ও স্টেশনে থাকবে ভেবেছিল, যে আর যেহেতু কাউকে চেনে না, জানে না কোথায় যাবে, কিন্তু স্টেশনটাও এত ডেজার্টেড হয়ে গেল, কেউ নেই কোথাও। ওর ভয় করতে লাগলো যে না বাবা, স্টেশনে থাকবো না, আমি বরং দেখি, নিশ্চয়ই পেয়ে যাব, কোথাও না কোথাও একটা কেউ না কেউ তো নিশ্চয়ই জেগে থাকবে, আমি পেয়ে যাব তাকে। তো বললো যে ঠিক আছে দেখি। মোটেল থাকলে পরেও ও ভেবেছিল পাবে, কিন্তু পাচ্ছে না কোথাও। তো বেশ কিছুটা মিনিট 15 ধরে হেঁটেও কোথাও কিচ্ছু পাচ্ছে না। ও খুব ভয় করছে, অসুবিধা লাগছে, যে ভাবছে যে আমি কী করবো এখন, আমি এই রাত্রিটা আমি কি রাস্তায় পড়ে থাকবো এরকম। আর বেশ ঠান্ডা, তখন ঠান্ডা লাগছে, শীতকাল ছিল। তো আমি বুঝতে পারছি না কী করবো। 1 মিনিট দাঁড়াও প্লিজ, আমাকে একটুখানি দাও, ভীষণ ব্যথা, তো একটু দাঁড়াও। আচ্ছা, এবার ও কী করলো, ও তবুও হাঁটছে, ভাবছে তখনও যে কী করবো না বুঝতে পারছে না, ভয় পাচ্ছে। বাচ্চা ছেলে, এমন বিশেষ কিছু বয়স না, 30-32 কত, কী আর এমন বয়স। তো যাচ্ছে যেতে যেতে হঠাৎ দেখে রাস্তার বাঁ দিকটাতে কিছু একটু দূরে, একটু নিচে নেমে দেখলো একটা বাড়িতে দুটো জানলাতে আলো জ্বলছে। ও তো দেখে প্রচণ্ড খুশি হলো যে অ্যাটলিস্ট কাউকে তো ও পেয়েছে। ও কী করলো, রাস্তা থেকে নেমে ওই বাড়িটার দিকে গেল। বাড়িটার দিকে গিয়ে দেখলো, একটা জানলা দিয়ে উঁকি মেরে দেখলো যে একটা এরকম ওই টিয়া পাখিতে দাঁড় করানো স্ট্যান্ড থাকে না, এরকম করে দাঁড় করানো স্ট্যান্ড, ওরকম একটা স্ট্যান্ড আছে। কিছু না, আরে ব্যথা, প্রচণ্ড ব্যথা।
তো যাকে তো ওই স্ট্যান্ডে একটা টিয়া পাখি, মানে সেই আমেরিকান টিয়া পাখি, ম্যাকও যেগুলোকে বলে বড়, সেটা বসে আছে। হ্যাঁ বাবু ঠিক আছে, ওই এগুলো আমার সঙ্গে থাকে, ব্যথা ট্যাথা ওগুলো নিয়ে আমি আর ভাবি না রে। হ্যাঁ তো যাক, তো ওই সব আমি সরি, আমি একটু ডিস্টার্ব করলাম মাঝখানে, কী করবো, আমার পাটা একদম আটকে যায়। আচ্ছা সেসব ভুলে যায়, এবার আমার কথাটা শোন। তো এবার ও গিয়ে দেখে, ও জানলা দিয়ে দেখতে পাচ্ছে ভেতরে বেশ সুন্দর একটা সাজানো একটা ঘর, তার মধ্যে সুন্দর কার্পেট পাতা, কার্পেট পেতে কার্পেটের উপরে 3টে সোফার, একটা বড় সোফা, 2টো ছোটো ছোটো সোফা রাখা, সোফার সেট যেমন থাকে, একটা সোফার পাশে একটা টিয়া পাখি বসে আছে, ম্যাকও যেগুলো বড় সেটা বসে আছে একটা দাঁড়ের ওপরে, এরকম দাঁড়টা রাখা আছে, সেই দাঁড়টার ওপর এখানে বসে আছে টিয়াটা। আর একটা ফায়ার প্লেসের মধ্যে অনেক বেশ আগুন টাগুন জ্বলছে, আর ফায়ার প্লেসটার সামনে একটা কুকুর কুণ্ডলি পাখি শুয়ে আছে। তো হলো বা এটা তো বেশ ভালো, এখানে তো নিশ্চয়ই তার মানে লোক থাকে, মানে আগুনটা একদম সদ্য জ্বলা আগুন মনে হচ্ছে। ও তখন কী করলো, আস্তে আস্তে গিয়ে পাশের জানলাটা দিয়েও দেখলো, পাশের জানলাটি দিয়ে দেখতে গিয়ে দেখে তখনই ভেতর থেকে একটা বয়স্ক মহিলা, উনিও দেখতে এসছে। তো ও একটু ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে বললো সরি, কিছু মনে করবেন না। তখন ইশারায় ভদ্রমহিলা বললেন, এরকম দরজার দিকে দেখালেন যে দরজার দিকে এসো। তো দরজাটা খুলেছেন ভদ্রমহিলা, বাইরে কিন্তু ততক্ষণে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ছেলেটা খুব কাঁপছে। তো ছেলেটা বললো সরি, আমি কিছু মনে করবেন না, আসলে এই ব্যাপার, আমার দেরি হয়ে গেছে, যার জন্য আমি কিছু পাচ্ছি না, তুমি ইয়ে করো, তুমি 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 কোথায় যাচ্ছ? বলে আমি আসলে এরকম থাকবো ঠিক করেছিলাম, কোথাও পাচ্ছি না থাকতে, আমি সেই জন্য খুঁজছিলাম, তো আপনার এই বাড়িটাতে আলো জ্বলছে দেখে আমি চলে এলাম। তখন ভদ্রমহিলা বলছেন, খুব ভালো করেছো, আমিও না, আমার কেন জানি ভেতর মনে ছিল মানে কেউ আজকে আসবে, কেউ আমার কাছে আজকে আসবে, এই দেখো তুমি চলে এলে। তখন ছেলেটা বললো যে না, এটা তো জাস্ট একটা কোইন্সিডেন্স। বলুন আপনি কী করে জানবেন আমি আসবো? না না সেটা না, আমি বলতে চাইছি যে কেউ আমার কাছে আসবে, আমি বলছি না তুমিই আসবে সে কথা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে তোমরা, মানে আমার কেন জানি মনে ছিল আজকে আমার বাড়িতে গেস্ট আসবে, তো তুমি পেয়েছো কি, কোথাও থাকার জায়গা পেয়েছো? তখন ছেলেটা বললো না আমি কোথাও পাচ্ছি না, আমি সেই জন্য চিন্তিত, আমি বুঝতে পারছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করছি এখানে কোথাও কোনো হোটেল টোটেল আছে বা কেউ আছে, বা মোটেল এরকম কিছু আছে কি না, আমি একটুখানি আজকে রাত্রিটা থাকতে চাই। তখন ভদ্রমহিলা বলছেন, ও মা সে আবার কী কথা, আমার সঙ্গে যখন দেখা হয়ে গেছে তাহলে তোমার মোটেল আর এসবের দরকার কি, তুমি আমার কাছে রাত্রিটা থেকে যাও, তুমি এখানে কিসের জন্য এসছো? তখন বললো আমি এখানকার নতুন পোস্টমাস্টার, আমাকে এখানে জবে আমাকে এখানে জয়েন করতে হবে কালকে থেকে, তো এরকম তাই জন্য আমি এসেছি, তবে আমার ট্রেন লেট হয়েছে ইত্যাদিও বললো। ভদ্রমহিলা বলছেন কিছু হবে না, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে যাও, কোনো অসুবিধা নেই। তখন ছেলেটা বললো যে না কিন্তু এটা তো আপনার বাড়ি। বলে তাতে কী হয়েছে, আমার বাড়ি হলে কী হয়েছে, আমি এখানে গেস্টদেরও রাখি, আমার এখানে গেস্টরাও আসে, আমি তো একদম একা থাকি, গেস্টরাও এখানে আসে। তখন ছেলেটি বলছে আমি কিন্তু আপনাকে বদার করতে চাইনি, আপনাকে আমি ডিস্টার্ব করতে চাইনি, আমার আসলে কিছু উপায় পাচ্ছি না। বলে আমি বারবার এক কথা বলছো কেন, আমি তো বলছি তুমি এসো আমার কাছে থাকবে, আমি দেখো তুমি তোমার একটা ঘরও আছে, আমার উপর একটা খালি ঘরও আছে, তুমি ওই ঘরটাতে গিয়ে শুতে পারো, থাকতে পারো আজকে রাত্রির জন্য। ছেলেটা দেখলো বেশি ঝামেলা করে লাভ নেই, সত্যি কোথায় থাকবে কিছু ঠিক নেই, কোথায় যাবে তারও কোনো ঠিক নেই, তার থেকে বরং আমি এই ভদ্রমহিলার সাথেই যাই, যেখানে যেতে বলছেন যাই, থাকি আজকে একটা রাতের ব্যাপার, তো আমি না হয় ওনাকে যা রেন্ট হয় আমি দিয়ে দেবো, কারণ আমি তো শুধু থাকতে ডেফিনেটলি আমি সেটা করবো না। তখন ভদ্রমহিলার পেছন ও যাচ্ছে, তো ভদ্রমহিলা একটা সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে ঠকঠক করে উঠছেন, আর হাতে একটা লম্প যেটা থাকে সেই লম্প নিয়ে যাচ্ছেন, উনি সামনে আর ছেলেটা পেছন একটা ওই ডাফি ব্যাগটা নিয়ে যাচ্ছে। কিছুটা উঠে ভদ্রমহিলা না ওর দিকে তাকাচ্ছে, ঘুরে তাকিয়ে বলছে যে জানো তো এখানে যারা আসে তারা একবার এসে যে এত পছন্দ করে কি বলবো, দেখবে তোমারও তেমনই লাগবে, এত পছন্দ হবে তোমার এই জায়গাটা না। তো ছেলেটা মনে ভাবছি আবার কি কথা, পছন্দ করে এটাতে প্রথম কথা বলারই বা কী আছে, তাছাড়া এটা একটা বলার মতো কথা, আমি তো বুঝতে পারছি না এটা মানেটা কী। যাকে তো ভদ্রমহিলা বললেন চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওপরে। আস্তে আস্তে ওপরে উঠলো, উঠে একটা ছোট্ট ঘর, একটাই ঘর, মানে ওটা বলতে গেলে 1.5 তলা বাড়ি মতো, একতলাটা পুরো, আর ওপরে একটাই ঘর, ওই সবই কাঠের, ওখানে সুন্দর সাজানো গোছানো একটা বড় খাট আছে,
একটা ড্রেসিং টেবিল আছে, আর কিছু নেই। আর ছোটো একটা টেবিল, সাইড টেবিল যেগুলো থাকে সেরকম ছোটো একটা টেবিল আছে। তো বললো যে তুমি এখানে থাকো, একটু ফ্রেশ হয়ে নাও, বাথরুম অ্যাটাচড বাথরুম আছে। তো বলে তুমি একটুখানি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে আমি গরম কফি বানাচ্ছি, তুমি কফি খাবে। প্রথমে জিজ্ঞাসা করলে তুমি ডিনার কী করবে, বলে না ডিনার আমার আছে, আমার যা আছে আমার তাতে হয়ে যাবে। মানে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, বলে মনে মনে ভাবলো আমার কোনো রকমের স্যান্ডউইচ খেয়ে আমি ঘুমোতে পেরে কালকে সকালে আমি মানে আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারলে বাঁচি। তো বলে না আমার ডিনার লাগবে না, আমার কাছে যা আছে হ্যাঁ ওটা আমি খেয়ে নেব, খেয়ে আমি একটু স্নান করে ঘুমিয়ে পড়বো। তখন ভদ্রমহিলা বলছেন যে ঠিক আছে তা তুমি করো, আমি তোমাকে সেটাতে বাধা দিচ্ছি না, তবে তুমি গরম কফি খাবে না একটুখানি গরম, এখন দেখো বাইরে কত ঠান্ডা, ভেতরে তো খুব একটা যে মানে আমার তো হিটার সেরকম ভালো নেই, তবে যেটুকু গরম হয় রাখার চেষ্টা করেছি আছে, তো তুমি একটু গরম কফি খাবে না? হ্যাঁ আমি সেটা দ্যাট ইজ ওকে, আমি ওয়েলকাম, আই এম ওয়েলকাম ফর ইট, আই উইল ওয়েলকাম ইট। সরি আমার ভুল ভালো হচ্ছে সব কথাবার্তা, যাই হোক। তো ভদ্রমহিলা বলে ঠিক আছে তাই তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নিচে এসো, আর আমার যে লগ বুক আছে সেই লগ বুকের মধ্যে তুমি তোমার নাম টাম সেগুলো তো লিখতে হয়, লিখে রাখো। ছেলেটা ভাবলো যে হ্যাঁ সত্যি তো ওগুলো তো লিখতেই হয়, আমি তাই করব বলে ও নিচে নামলো, ফ্রেশ ট্রেশ হয়ে একটা ওই স্লিপিং স্যুট পরে নিচে নামলো। নিচে নেবে ও দেখলো এটা পিয়ানো ছিল, একটা পিয়ানোর ওপরে একটা খাতা রাখা, যেটা লেজার মতো বলে, সেই লেজার মতো একটা খাতা রাখা। সেই খাতাটাতে ও নিজের নাম, টাইম, নাম, ঠিকানা লিখবে বলে ও খাতাটা খুলেছে। খাতাটা খুলে দেখে জাস্ট দুটো নাম আছে ওটাতে, এবং দুটো নাম বেশ, একটা নাম 2 বছর আগেকার আর একটা নাম 3 বছর আগেকার। তখন ছেলেটা বলছে আপনার এখানে, আপনি বললেন না এখানে প্রায় লোকজন আসে, বলে হ্যাঁ আসে তো। বলে এই যে এখানে যে সবাই এখানে এসে নাম টাম লেখে, বলে হ্যাঁ লেখে, এটাই তো নিয়ম লেখা, তোমার কেন তুমি কোনো হোটেল টোটেলে গিয়ে লেখো না? বলে হ্যাঁ আমি তো লিখি, কিন্তু এখানে আমি তো শুধু দুজনের নাম দেখছি। বলে হ্যাঁ দুজনে এসেছিলো তাই ওদের নাম আছে এখানে। তখন আমি তো দেখছি এখানে দুজন এসছে অনেক দিন আগে, একজন তো 2 বছর আগে এসছে, একজন 3 বছর আগে এসছে, এর মধ্যে তো কেউ আসেনি আর। তখন ভদ্রমহিলা বলছেন না আসেনি ঠিকই, তো অনেকদিন পরে তুমি এলে তাই জন্য তো আমি খুশি হলাম, যে আমি জানতাম আজকে তুমি আসবে, মানে কেউ আসবে আর কি, সেই জন্য আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি, তো তুমি নামটাম লেখো। তো ও না ছেলেটার নামটা লিখবে আর কি, নিজের নামটা লিখবে। ওর হঠাৎ মনে পড়ে গেল এই ওপরে নাম লেখা দুটো ও কোথায় যেন দেখেছে, কোথায় যেন এই নাম দুটো ওর ভীষণ চেনা লাগছে। ওর নামটা, নিজের নামটা আস্তে আস্তে লেখার ধান করে ও চিন্তা করছে এই নাম দুটো ও কোথায় দেখেছে। তারপরে ওর মনে পড়লো, মানে বেশ মিনিট 2-3 পরে ওর মনে পড়লো এই দুটো নাম ও খবরের কাগজে দেখেছে, এবং খবরের কাগজে দেখেছে এই দুজনেই কিন্তু মিসিং, দুজনের নামে মনে পড়ছে ওর এই দুটো নামের লোকই মিসিং, একজন 3 বছর আগে, একজন 2 বছর আগে, এবং এখন অবধি সেটা সলভ হয়নি। ওর না এটা মানে মনে পড়াতে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল একেবারে। ভাবলো ভগবান এটা কি, এরা তো মিসিং, আর এই ভদ্রমহিলা তো দিব্যি কোনো ব্যাপার না। তখন ভদ্রমহিলাকে জিজ্ঞেস আচ্ছা এরা কোথায় এখন? বলে কেন এখানেই থাকে, আমি তো বললাম না এখানে ওরা এখানে সবাই এত ভালোবাসে এখানে থাকতে। বলে ওরা এখানে থাকে মানে কোথায়, আমি তো কাউকে দেখলাম না, আমি তো ওপরে একটাই ঘর দেখালেন আপনি। বলে না ওরা এখানেই থাকে, ও আমার সাথেই থাকে, ওরা আমার কাছেই থাকে। ও না যত শুনছে ভদ্রমহিলার কথা না, ও না অবাক হয়ে ভাবছে যে কী বলছে ভদ্রমহিলা, এর সুস্থ তো, মহিলার সুস্থ তো। তারপরে ওর খেয়াল হলো যে এই যে এতক্ষণ ও ভদ্রমহিলার সঙ্গে কথোপকথন করছে বা ওর ঢুকেছে, এসে সেকেন্ড টাইম ওপর থেকে নিচে নামলো, এই পাখিটা একবারও কিন্তু ডাকলো না, আর কুকুরটাও একবারও মাথা তুলে তাকালো না ওদের দিকে। ওর খুব অবাক লাগলো যে কী হচ্ছে ব্যাপারটা, এই পাখিটাকে। তারপর না ভালো করে ওর এই যে এগুলো যখন স্ট্রাইক করছে ওর, তখন ও মন দিয়ে পাখিটাকে, ওখানে দাঁড়িয়ে মন দিয়ে পাখিটাকে দেখে দেখলো পাখিটার কিন্তু পলক পড়ছে না, পাখিটা একদম স্টিল হয়ে বসে আছে, কোনো নড়াচড়া কিচ্ছু নেই। তারপরে আস্তে আস্তে ও টেরা চোখে তাকালো এর দিকে, কুকুরটার দিকে, কুকুরটাও কিন্তু শ্বাস নিচ্ছে না, ওরকম কুণ্ডলি পাকিয়েই শুয়ে আছে ওখানে, কিন্তু শ্বাস নিচ্ছে না। না খুব অবাক লাগলো, খুব অস্বস্তি লাগলো ওর। ও তখন কী করলো, মানে ওর ততক্ষণে ওর হাত কাঁপতে শুরু করেছে,
তো ইন দ্য মিন টাইম ভদ্রমহিলা ওকে বলছেন যে কী হলো, এত সময় লাগছে তোমার নাম লিখতে, এসো নামটা লেখো তাড়াতাড়ি, দেখো তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো। ও না দেখলো যে এই ভদ্রমহিলার কথা শুনতেই আমার হবে, আমার কিছু করার নেই, ঢুকে পড়েছি এখানে, আমার ব্যাপারটা আমাকে ভালো করে জানতে হবে যে কী হলো, ঘটনাটা কী। তারপরে ও কোনো রকমে নিজের নাম ঠিকানা লিখেছে, লিখে বলে না আমার না কফি খেতে ইচ্ছে করছে না। বলে না ইচ্ছা করছে না এটা হলে হয় নাকি কখনো, তোমাকে আমি তো বানালাম তোমার জন্য কফি, আর আমি তো একটু আগেই খেয়েছি, তো তোমার এটা উচিত, এটা কি ভদ্রতা হচ্ছে বলো? তখন ছেলেটা ভাবলো হ্যাঁ এটাও তো ঠিক, এটা তো অভদ্রতা হচ্ছে না, আমার জন্য উনি কফি বানালেন অথচ আমি খাবো না বলছি, আমি ওনার বাড়ির গেস্ট। আচ্ছা ঠিক আছে, আমি বলেছিলাম 2 কাপ খাবো, আমি 1 কাপ খেয়ে চলে যাবো, আমাকে আপনি এর চেয়ে ছোটো কোনো কাপ নেই, ছোটো কাপে দিন। না আমার কাছে ছোটো কাপ নেই, আমার এটাই আছে, একটা মাগ আছে, সেই মাগের মধ্যে দিলাম, তুমি খাও, তো আমিও তো খাচ্ছি তোমার সাথে, বসো চলো আমরা গল্প করি। বলে ওই বড়ো সোফাটাতে এক পাশে উনি বসেছেন, যেটা ওনার পেছনে পাখিটা, আর আরেক পাশে ও বসেছে, ওর সামনে কুকুরটা। ও মন দিয়ে ভদ্রমহিলার সঙ্গে কথা বলছে, ভদ্রমহিলা কয় টুকটাক এটা ওটা সব বলছে, এই কথা সে কথা, আমার এখানে এত ভালো খাবার দেওয়া হয়, যারা আসে তাদেরকে এত যত্ন নেওয়া হয়, এত ভালো করে রাখা, তারা এত পছন্দ করে, সবাই বলে এরকম আতিথেয়তা ওরা কোথাও পায়নি, এত ভালোবাসে সবাই আমাকে এখানে, যে মানে ভীষণভাবে আমাকে পছন্দ করে, সেই জন্য আমিও মানে আমারও খুব ভালো লাগে, আমার তো কেউ নেই, আমার এদেরকে নিয়ে থাকতে খুব ভালো লাগে। আর ছেলেটা না মন দিয়ে দেখছে পাখিটাকে, আর এই কুকুরটাকে দেখে ওর না যত দেখছে ওদেরকে তত ওর ভেতরে প্যালপিটেশন বাড়ছে। তখন ভদ্রমহিলা বলছে আচ্ছা তুমি এরকম করে ওদের দিকে তাকাচ্ছ কেন বলো তো? তখন ছেলেটা বলছে না আমি দেখছি, মানে ঘাবড়ে গেছে ও, তখন কী বলবে, না আমি দেখছি পাখিটা কী সুন্দর শান্তভাবে বসে আছে, আর কুকুরটাও কী সুন্দর আপনার মানে আমরা যে কথা বলছি ডিস্টার্ব হচ্ছে না, সেই একটানা ঘুমোচ্ছে, মানে ও কী বলবে ভেবে পাচ্ছে না। তখন ভদ্রমহিলাটা একটা অদ্ভুত একটা হাসি দিলেন, হাসি দিয়ে বলে হ্যাঁ 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 ওরা এরকমই, এমন ট্রেনিং দিয়েছি, এমনভাবে রেখেছি, ওদের আর একটা নিজের ইচ্ছাতে হাত পা নাড়ানোরও কোনো শক্তি নেই, আমি সেই শক্তি দিয়ে ওদেরকে বেঁধে রেখেছি। এই সব শুনে ওর হাত থেকে প্রায় কফি পড়ে যায় আর কি। ও কোনো রকমে এক ঢোক নিয়ে রেখে বলছে আমার না খাওয়া হয়ে গেছে, আমি না এবার উঠবো। হ্যাঁ, তখন আমি শুতে যাচ্ছি, আমার ভীষণ ঘুম পেয়েছে। পরদিন সকালবেলা ওদের বাড়িতে আরেকটা কুকুরছানাকে ওই অবস্থাতে দেখা গেল। তার মানে সুচরিতা যেটা ধরেছে সেটা ঠিক, ওই লোক দুটোকে ওই মেরেছে, এটা ওর হবি ছিল, মেরে ও ট্যাক্সিডার্মিস্ট ছিল। ট্যাক্সিডার্মিস্ট যারা হচ্ছে তারা এরকম মানে অ্যানিম্যাল স্কিন নিয়ে ওদেরকে পরিষ্কার করে ওটাকে স্টাফ করে রাখে, ভেতরে নাড়ি ভুড়ি সব ফেলে রেখে ওর ভেতরে কিছু জিনিস দিয়ে স্টাফ করে এমনভাবে সেলাই করে রাখে, ঠিক মনে হয় ওরা মানে আমরা যেগুলো আমরা মিউজিয়ামে দেখে থাকি ওই টাইপের। এই মহিলা ওই ছিল, সাইকো ছিলেন ভদ্রমহিলা, ওনার এইটাই ছিল ওনার হবি। যারা আসতো ওনার কাছে উনি এইভাবে ওদেরকে মেরে ফেলে তাদেরকে পুষে রাখত। বুঝলে? আশা করি তোমরা বুঝতে পেরেছ ওই বাড়িতে আরেকটা কুকুর কোত্থেকে এলো। সুতরাং ওই পাখিটাও সত্যি না, কুকুরটাও সত্যি না, ভদ্রমহিলা তো সাইকো। এই হচ্ছে ব্যাপার। এটা কি লিখেছে সুচরিতা? আমার পাখি বুড়ি তার নিজের বাড়িতে আছে রে, আমার পাখি বুড়ি ওখানেই আছে। হ্যাঁ, এখন আমাদের এখানেও হচ্ছে মোটেল টোটেল হিল সাইডে। আমি না কমেন্টগুলো পড়তে পারছি না, আমি পরে তোমাদের সবাইকে। হ্যাঁ, উইচ তো অবশ্যই, উইচ বলে উইচ, নাহলে এরকম কারোর প্যাশনে এরকম কারোর হবি থাকতে পারে? জঘন্য ডেঞ্জারাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে? আবার পরে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমি আবার কয়েকটা গল্প এরকম মানে বেছে নিয়ে এসে আবার তোমাদেরকে জানাবো। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। আজকে 10টা তো বেজে গেছে, তোমাদেরও খাওয়া দাওয়ার টাইম হয়েছে, আমারও ওষুধের টাইম হয়েছে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো লাগলো অনেক দিন পরে এসে, খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকিস তোরা, ঠিক আছে? আর যারা ইউটিউবে দেখবে পরে তাদের সবাইকে বলি তোমরা এসো,
আমাদের এতে জয়েন করো, আর তোমাদের গল্প আমাদের কাছে শোনাও, বা তোমাদের গল্প আমাদের যে কোনো একজনের কাছে এটা আমাদের ওয়ালে দিয়ে দাও, আমরা সেগুলো নিয়ে তোমাদের হয়ে গল্পগুলো বলবো। সাবস্ক্রাইব করো আর এসে দেখো, কত ভালো লাগবে, কত আনন্দ হবে। ঠিক আছে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ রে নাসরিন, তুইও ভালো থাকিস মা। নিশ্চয়ই, আমি তোর মেসেজ পাইনি বাবা, সেই জন্য আমি দেখিনি, আমি দেখতে পাই, আমি আরও ভাবছি তুই হয়তো ভুলে গেছিস। ঠিক আছে রে, ঠিক আছে, আজকের মতো রাখি। হ্যাঁ, সবাই ভালো থেকো। হ্যাঁ রে, বাই বাই।